আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই স্বাস্থ্য বাজেটকে দ্বিগুণ করার জন্য, স্বাস্থ্য উপকরণে কর হ্রাস করার জন্য, স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষাকে বিনামূল্যে ব্যবস্থা করার জন্য। সময় পেলে আরো কিছু ভালো দিক আমি উল্লেখ করতে পারতাম। মাননীয় স্পিকার, স্বাস্থ্যের উপরে 5টা বিষয়ে আমি আলোচনা করব। জিডিপিকে শতকরা 1 ভাগে উন্নীত করা হয়েছে, যেটা লক্ষ্যমাত্রা হলো 5 ভাগ। আমাদের আশেপাশের অনেক দেশই প্রায় সেই লক্ষ্যমাত্রা পৌঁছে গেছে। আমাদের সরকার অঙ্গীকার করেছেন এটাকে 5 ভাগে ধীরে ধীরে নিয়ে যাওয়ার। আমরা আশা করি সেই অঙ্গীকার তারা রক্ষা করবেন। দ্বিতীয় সমস্যা হলো আমাদের জনবল। লক্ষ্যমাত্রার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্র 18 ভাগ আমাদের এখানে আছে। বাস্তবে এই জনবল সমস্যা আমরা এমন কোনো মাননীয় সদস্য নেই আমরা বলি নাই, কারণ অনেক স্বাস্থ্যকর্মী তাদের গ্রামে বা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন না। আমাদের 80,000 পদ এই মুহূর্তে খালি আছে, আর প্রায় 2,000 কোটি টাকা গত বছর পরিচালন থেকে ফেরত গিয়েছে। দেশে হাজার হাজার শিক্ষিত যুবক আছেন, তাহলে কেন আমাদের এই পদ খালি আছে? এটার উত্তর হলো স্বাস্থ্য ব্যবস্থায় শিক্ষিত বা ট্রেনিং প্রাপ্ত লোকের আমাদের অভাব। আমাদেরকে এই অভাব পরিপূরণ করতে গেলে পরিকল্পিতভাবে এবং বাজেটে সেইভাবে অর্থায়ন করে আমাদেরকে জনবল তৈরি করতে হবে। সেটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে, প্রচুর অর্থ লাগবে। কিন্তু আমরা স্বল্প সময়ে যদি এই সমস্যার সমাধান করতে পারি, আমাদেরকে স্টেক হোল্ডারদের সাথে, ডাক্তারদের সাথে, নার্সদের সাথে, যারা টেকনিশিয়ান আছেন তাদের সাথে, তাদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে কি কারণে বা কি ব্যবস্থা নিলে তারা এলাকায় থাকবেন, এটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের এই জনবলের সমস্যার সমাধান সাময়িকভাবে হতে পারে। তৃতীয় হলো একটা বড় সমস্যা, আউট অফ পকেট এক্সপেন্ডিচার। অত্যন্ত দুঃখজনক যে আমরা এই ব্যাপারে বিশ্বের সর্বোচ্চ অবস্থান করছি, যদিও অনেক বিষয়ে আমরা সর্বনিম্ন অবস্থান করি। আমাদের অবস্থান হলো 79 ভাগ, অর্থাৎ আমাদের বাজেট যদি 69,000 কোটি টাকা হয়, এখানে আমি আপনি 1,50,000 কোটি টাকা পকেট থেকে ব্যয় করি। বিদেশে চিকিৎসা নিতে যে প্রায় আরো 1 লক্ষ কোটি টাকা খরচ হয়, সেটা কিন্তু এখানে নেই। এর মধ্যে 90,000 কোটি টাকা হলো ওষুধে ব্যবহার হয়। আমি খুব নাম করা একজন ভদ্রলোকের প্রেসক্রিপশন রিসেন্টলি দেখেছিলাম, 1800 ওষুধে উনি আছেন, কিন্তু ওনার অসুখ ভালো হচ্ছে না। আমি 14টা ওষুধ বন্ধ করে দিলাম, উনি ভালো হয়ে গিয়েছেন। তাই এক্ষেত্রে রেগুলেশন দরকার। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক ইউনিট আছে, তারা কিভাবে এই ওষুধ নিয়ন্ত্রণ করা হবে সেটার ব্যাপারে অনেক এখানে মতামত দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। পরের যেটা খরচ 25,000 কোটি টাকা খরচ হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আমরা সবাই বাইরে পরীক্ষা নিরীক্ষা করি, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে আমাদের 50 ভাগের অধিক আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে যন্ত্রপাতি সেগুলো বিকল হয়ে আছে সামান্য মেরামতের অভাবে। আমরা যদি এই যে পরিকল্পনা আছে যদি বাস্তবায়ন করতে পারি এবং আমাদের যে যন্ত্রপাতি যদি শীঘ্র যদি মেরামতের ব্যবস্থা করতে পারি, আমাদের অনেককেই বাইরে যে পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না। SDG 3 আমরা অঙ্গীকারাবদ্ধ ইউনাইটেড নেশনসের সাথে। 2030 সাল, অনেকভাবেই আমরা পিছিয়ে আছি, অনেকটাই পিছিয়ে আছি। সেখানে পরামর্শ আছে যে বিশেষজ্ঞদের পরামর্শ যে 75 ভাগ রেজাল্ট SDG আমাদের আসতে পারবে প্রাইমারি হেলথ কেয়ার থেকে, কিন্তু সেখানে আমাদের বরাদ্দ মাত্র 30 ভাগের কম। অতএব আমরা যদি সেই অনুপাতে বাড়াতে পারি তাহলে আমরা বিশ্বের কাছে লজ্জিত হব না এবং SDG 3 আমরা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। সবশেষে আরেকটা বড় সমস্যা হলো অব্যবহৃত অর্থ। 2,000 কোটি টাকা পরিচালন থেকে এবং 12,000 কোটি টাকা প্রকল্প থেকে ফেরত গিয়েছে। অন্যান্য অনেক মন্ত্রণালয়ে কিন্তু সকল অর্থই এখানে ব্যবহৃত হয়, অনেক সময় বেশি হয়। এক্ষেত্রে আমরা যদি ঝোপের মধ্যে সাপ থাকে, যত শক্ত লাঠি দিয়েই আমরা মারার চেষ্টা করি না, মরবে না। আমাদেরকে মূল সমস্যাকে এখানে আমাদেরকে বের করতে হবে। আমি আগে 2টা পরামর্শ দিয়েছিলাম বিনা অর্থ ব্যয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের। আমাকে যদি একটু সময় দেন 5 মিনিট, আমি আরেকটা তৃতীয় আজকে আমার এখানে পরামর্শ দিব। গবেষণা করে এটার সমাধান বের করতে হবে। 22-23 সালে স্বাস্থ্য গবেষণায় আমাদের বাজেট ছিল মাত্র 100 কোটি, যেটা অধিকাংশ ব্যবহৃত হয় নাই। ইংল্যান্ডে NHS এ স্বাস্থ্য বাজেট থেকে প্রতি বছর 30,000 কোটি টাকা ব্যবহার করা হয় এবং শিক্ষা এবং অন্যান্য খাত থেকে স্বাস্থ্যের উপর গবেষণায় 3 লক্ষ কোটি টাকা ব্যবহার করা হয়। ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার সাথে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেক মিল আছে।
মাননীয় সদস্য 2 মিনিটে সাম আপ করেন। তা এখানে আমরা কিন্তু সহজেই তাদের, আমি যখন 89 সালে ইংল্যান্ডে উচ্চশিক্ষায় যাই, আমরা যে সমস্যার কথা আজকে বলি সেই সমস্যাগুলো সেখানে ছিল, এবং আমি দেখেছি কিভাবে তারা এই গবেষণা করে করে এই সমস্যাগুলোকে তারা মিটিয়েছে। 5টা, যেটা আমি এখন সময়ের কারণে আমি শুধু বুলেট পয়েন্ট বলবো। একটা হলো অটোনমি দেয়া, স্বায়ত্ত শাসন, তাতে করে কিন্তু এটাকে যথেষ্ট রেগুলেশনের মাধ্যমে এবং মনিটরিং এবং গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সি দিয়ে দিতে হবে, কারণ এটা একটা বিরাট দায়িত্ব। এবং ইংল্যান্ডে অনেককে স্বায়ত্তশাসন দেয়া হয়েছে 3 বছর 4 বছর ধরে, কিন্তু এরপরে এটা নিয়ে নিতে হয়েছে যদি তারা মান রাখতে না পারেন। দ্বিতীয় ছিল যে আমাদের ডাক্তার সমস্যা, নার্স সমস্যা, কিন্তু আমরা তাদেরকে ম্যানেজার বানিয়েছি, তাদের সে ব্যাপারে পড়াশোনা নাই, অভিজ্ঞতা নাই। ইংল্যান্ডের এই ম্যানেজার কিন্তু সমস্ত নন ডাক্তার ম্যানেজাররা বিরাট, আমাদের থেকে 100 গুণ বেশি বাজেট সেখানে সেই ব্যবস্থা তারা চালান। তৃতীয় এবং চতুর্থ হলো পেমেন্ট ফর সার্ভিস, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পিপিপি সিস্টেমের কথা বলেন, উনি দেখে এসেছেন ইংল্যান্ডে। এই দুটাতে যদি হাসপাতাল যদি সার্ভিস দেয় তারা পেমেন্ট পাবে, যদি হাসপাতালের এক্স রে মেশিন বন্ধ থাকে পেমেন্ট পাবে না, তারা যদি বাইরের কোনো ক্লিনিক থেকে এক্স রে করে আসে সেটার জন্য সরকার তাদেরকে পেমেন্ট করে দিবেন। সবশেষ হলো স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু ইংল্যান্ডে একসাথে। আমি সবশেষে একটাই কথা বলবো যে সবার জন্য স্বাস্থ্য, এটা কিন্তু শুধু সরকারের দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। 20 বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশে এসেছিলেন। তিনি এসে 2 দিন ছিলেন দেশে, 1 দিন ছিলেন আমার এলাকা চৌগাছায়। বলেছিলেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য বিশ্বের কোথাও যাওয়ার দরকার নেই, যদি চৌগাছা মডেল যদি চালু করা হয় তাহলে এদেশের স্বাস্থ্য সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দিই, উনি 2 সপ্তাহ আগে আমাকে সুযোগ দিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন, আমাকে চৌগাছা মডেলকে ব্যাখ্যা করার জন্য। আমাকে আর 1 মিনিট দেবেন, শেষ করে দিই। মাননীয় সদস্য ধন্যবাদ। আচ্ছা, 1 মিনিটে সাম আপ করেন। তা এখানে চৌগাছা স্বাস্থ্য মডেলের আমি সেখানে আলোচনা করেছি, এবং সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে চৌগাছা মডেলকে সারা দেশে নিয়ে আসবেন। যখন মার্গারেট চ্যান এসেছিলেন তখন কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল, স্বৈরতান্ত্রিক সরকার এসে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করে নাই। চৌগাছা মডেলের মূল হলো এখানে কমিউনিটি এনগেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট এবং পার্টিসিপেশন। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শকে ভুলে সবাই একসাথে হয়ে আমাদের যে সবার প্রতি স্বাস্থ্য যে দায়িত্ব সেটা কিন্তু চৌগাছায় পালন করেছে, যে কারণে চৌগাছা 15 বার পর পর জাতীয় পুরস্কার পেয়েছিল। তাই আমি সবার প্রতি আবেদন জানাবো, স্বাস্থ্য সমস্যা আমাদের সবার, আসুন সবাই আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যে সবাই একসাথে হয়ে চৌগাছার মতো করে আমাদের সবার জন্য স্বাস্থ্যকে আমরা এগিয়ে নেই, যাতে 2030-এর মধ্যে আমরা সবার জন্য স্বাস্থ্য উপহার দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা।